নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সাথে আছেন বিশিষ্ট, একেবারে বলা যেতে পারে প্রবীণ নেতা সিপিআইএম এর, যিনি হচ্ছেন রবীন দেব। তিনি আমাদের সাথে আছেন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, প্রথমে জিজ্ঞেস করব কেমন আছেন? ভালোই আছি, সকলের শুভেচ্ছা। স্যার, আপনি প্রথম জীবনে ইউকো ব্যাংকে চাকরি করতেন, পার্টির জন্য ইউকো ব্যাংকের চাকরি থেকে রিটায়ার নিলেন। তখন দল ক্ষমতায় ছিল, আপনার বয়সও হয়ে গেছে। যদিও এই প্রসঙ্গ বলছি এই কারণেই, কারণ জানতে ইচ্ছা করছে যে তখন সেই সময় আপনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। চাকরি ছেড়ে দিয়ে কি ঠিক করেছিলেন? হ্যাঁ, আমি তো রাজনীতির সর্বক্ষণের কর্মী হওয়ার লক্ষ্যেই 1987 সালে চাকরি ছেড়েছি। 71 সালে ব্যাংকে জয়েন করেছিলাম। 16 বছরের মাথায় পার্টির সিদ্ধান্ত এবং আমার নিজেরও লক্ষ্য ছিল যে এই আংশিক সময়ের কর্মী হয়ে আমাদের যেভাবে আর সময় দেওয়া দরকার সেই সময় দিতে পারছি না, সেই জন্য আর সর্বক্ষণের কর্মী হওয়ার লক্ষ্যেই আমি ব্যাংকের চাকরি থেকে ইস্তফা দিয়েছি। আজকে আফসোস হয় না? যে কোনো আফসোস নেই, আর গর্ব হয় যে আমি মানুষের জন্য আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার কর্মসূচিকে রূপায়ণ করার জন্য অন্যান্য অসংখ্য কর্মী সংগঠক তাদের সাথে একসাথে কাজ করতে পেরেছি। এর থেকে ভালো তো আর কিছু হয় না। স্যার, সম্প্রতি আপনি নিশ্চয়ই জানেন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি রেজিগনেশন দিয়েছেন বিচারপতির পদ থেকে এবং বিজেপিতে জয়েন করেছেন। তো আপনাদের আফসোস হচ্ছে না যে এরকম একজন মানুষকে আপনারা নিতে পারলেন না? এখন নেওয়ার ব্যাপার নয় তো, রাজনীতি হচ্ছে যার যার বিশ্বাসের ব্যাপার। সবাই আমাদের পার্টি করবে এত সহজ না তো। সিপিআইএম এর কর্মসূচি, তার যে পন্থা পদ্ধতি অনেক কঠিন। এখন উনি তো বুঝেছেন, উনি পরিষ্কার বলেছেন উনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, এই জন্য তিনি বিজেপি করছেন। এখন ধর্মের ভিত্তিতে তিনি রাজনীতি করেন, তিনি তো আর সিপিআইএম এর যারা নাকি শ্রেণীর সংগ্রামী বিশ্বাসী তাদের পার্টি তিনি করতে পারেন না। সুতরাং তিনি তার পছন্দ মতো পার্টিতে তিনি গেছেন, তার ভালো লেগেছে, তার অধিকার আছে, সেই সম্পর্কে আমাদের কোনো আক্ষেপ নেই। উনি বিচারপতি ছিলেন, রায় দিয়েছেন, ভালো রায় দিয়েছেন। আবার তিনি কিছু সময় যা মন্তব্য করেছেন সেগুলি সম্পর্কেও আমাদের সমালোচনা ছিল, কিন্তু এখন তিনি রাজনৈতিক কর্মী। আজকে তিনি সরাসরি বিজেপিতে যোগদান করেছেন সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবুর হাত ধরে। সুতরাং এখন আর তাকে বিচারপতি হিসাবে বা তার অতীত দিকের দিকে লাভ নেই, তার বর্তমান দেখতে হবে এবং ভবিষ্যৎ তিনি কি করবেন সেটার উপরই আমাদের। এইখানে আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মাননীয় প্রাক্তন বিচারপতি, যেহেতু এখন বিচারপতি প্রাক্তন হয়ে গেছেন, আচ্ছা উনি এই যে চিন্তা ভাবনাটা করলেন এত তাড়াতাড়ি, এই জায়গাটাতে কিছু কি মনে হচ্ছে যে উনি আগে থেকে পরিকল্পনা করেছেন বা প্রেসারে পড়ে উনি এই টাইপের কাজ করছেন, এরকম কিছু? এটা এখন উনি বলতে পারবেন। এখন বিচারপতি হলেই সাধারণত বিচারপতিরা তারা রাজনৈতিক কর্মকাণ্ডে আসেন না। তারা যে বিচারক হিসাবে যে ভূমিকারা পালন করেন এটাই সমাজের কাছে ভালো হলেই কাকে অনেকে সন্তোষ প্রকাশ করেন, কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেন। কিন্তু আমরা দেখেছি এর আগে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, আর তিনিও তো বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি রাজ্যসভার মেম্বার হয়েছেন। এর দ্বারা কেউ কেউ কারোর দ্বারা অনুপ্রাণিত হয়, তাতে উনি অনুপ্রাণিত হতে পারেন, সেই জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। স্যার, যেটা একটা প্রশ্ন আমাদের খুব ঘুরপাক খাচ্ছে, প্রচন্ড ভাবে জিজ্ঞেস করার ইচ্ছে হচ্ছে, যেটা হচ্ছে আপনি সারদা কেসের সময় আপনাকে অনেকবার যেতে হয়েছে, আপনি নিচে থেকেও গেছেন অনেকবার সিবিআই দপ্তরে, সেখানে গিয়ে নানান রকমের ডকুমেন্ট দিয়ে এসছেন, নানান তথ্য তুলে দিয়ে এসছেন। তারপরে এমন কি রহস্য হলো যেটা কোনো কিছু কুল কিনারা হলো না, চুপচাপ হয়ে গেল পুরো? আমি অনেকবার যাইনি, আমাকে একবারই সাক্ষী হিসাবে ডেকেছিল, এই মুহূর্তে ডাকে সেই মুহূর্তে গেছি। সুতরাং আমাকে যা জিজ্ঞাসা করেছে তাই আমি উত্তর দিয়েছি। আমার ডকুমেন্ট দেওয়ার কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে এই 2014 সালের 9ই মে সুপ্রিম কোর্টের রায় অনুসারে
সারদা কাণ্ডের সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে। এই 14 সাল থেকে এখন 24 সাল, 10 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। সেটাই হচ্ছে মানুষের কাছে একটা বিস্ময়। সুপ্রিম কোর্টের রায়ে সিবিআই দায়িত্ব নিল, আর তখন ঠিক তারপরই নির্বাচন হলো। সেই নির্বাচনের সময় বিজেপি তখন নেতা, তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আসলে সমস্ত সারদা কাণ্ডে যারা অপরাধী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। কিন্তু 10 বছর কেটে গেল আরেকটা নির্বাচনের মুখোমুখি এখন, লোকসভা নির্বাচনের, কিন্তু কোনো সুরাহা এখন পর্যন্ত হলো না। এত হাজার হাজার মানুষ যারা কোটি কোটি টাকা তাদের সর্বসন্ত হলেন হারিয়ে, তারা সুবিচার এখন পর্যন্ত পেলেন না। এটা তো বড় আক্ষেপের কথা। মানে কোন জায়গাটা আপনার মনে হয় যে এটা যদি মানে ঠিকঠাক করে হতো, মানে কোন জায়গাটা আটকাচ্ছে? মানে বিচারক তো রায় দিচ্ছেন, বারবার করে সিবিআই কে নানান কথা বলছেন, কলকাতা হাইকোর্ট থেকে তুলোধনা করছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মানে কোনো কিছু হচ্ছে না। এটা 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 কি সিস্টেমের প্রবলেম নাকি? সিস্টেমের প্রবলেম না, লক্ষ্য। দেখুন, এই যে আমরা দেখেছি কামদুনির মামলায় বিচারপতি তো রায় দেবে পুলিশের তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে, একদম। তো অপরাধীদের ছাড়া পেয়ে গেল। বিচারপতি কি মন্তব্য করলেন, আমরা কি করব, পুলিশ যা তথ্য হাজির করেছে তার উপর ভিত্তি করে মেরিটের উপর আমাদের জাজমেন্ট দিতে হয়। বিচারপতি জাজমেন্ট দেবে, পুলিশ তার তদন্ত এবং সাক্ষী এই সমস্ত তার উপর দাঁড়িয়ে, মেরিটের উপর দাঁড়িয়ে, সওয়ালের উপর দাঁড়িয়ে তারা রায় দেয় বিচারপতিগুলো। কিন্তু এখন তো প্রশ্নটা হচ্ছে এই ব্যাপারে তো সরকারের কোনো উদ্যোগ নেই। সরকার যদি আন্তরিক হতেন তাহলে যে এজেন্সিগুলি তদন্ত করছিল সেই তদন্তকারী সংস্থাগুলি তারা আরো সক্রিয় হয়ে তারা যদি সমস্ত ডকুমেন্ট কালেক্ট করে এবং সময় মতো সেগুলি উপস্থিত না করেন তাহলে বিচারপতিরা কোথা থেকে জানবেন? এই যে অভিজিৎ গাঙ্গুলি, যিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন, তিনিও তো কয়েকদিন আগে আদালতে দাঁড়িয়ে বলেছেন যে সিবিআই ঠিক মতো কাজ করছে না, ইডি ঠিক মতো কাজ করছে না, তার রায় কার্যকরী করছে না। তো এইটা তো এখন একটা বাস্তবতা যে এই সেন্ট্রাল এজেন্সিগুলো, কেন্দ্রীয় সরকার বা শাসক দল তাদের চাপে করে অনেক সময় তাদের যা করণীয় তা তারা করতে পারছেন না বা করেন না, আর যার ফলশ্রুতিতে মানুষ সুবিচার থেকে বঞ্চিত হন। স্যার, সামনে লোকসভা নির্বাচন ইতিমধ্যে এখনো ঘোষণা হয়নি, তবে সব দলই প্রস্তুতি নিয়ে নিয়েছে। বিজেপি ইতিমধ্যে তাদের 50% প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। আপনারা এখনো পর্যন্ত জোট ঘোষণা করতে পারলেন না। আমাদের তো জোটের প্রশ্ন নেই, আমাদের নির্দিষ্টভাবে ইন্ডিয়া একটা ব্লক তৈরি হয়েছে বিজেপি কে পরাস্ত করার জন্য এবং সারা দেশে বিজেপিকে পরাস্ত করার জন্য। আবার কয়েকটা রাজ্যে সেখানে বিজেপি কেন্দ্রীয়ভাবে এবং রাজ্যের যে মূল বিপদ তার বিরুদ্ধে লড়াই। যেমন আমাদের রাজ্যে আমরা যখন সিপিআইএম বা বামপন্থীরা যখন এই ইন্ডি ব্লকে যোগ দিয়েছি, তাতে আমরা পরিষ্কার বলেছি যে আমাদের রাজ্যে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধেই হবে। সুতরাং আমরা বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যারা আন্তরিকভাবে লড়াই করতে চান তাদেরকে বোঝাপড়া করেই আমরা আসবো। সুতরাং এটা সময় লাগবে, এটা এই সময়টা নেওয়াটা একবারে অমূলক নয়, কারণ এটা হতেই পারে, কারণ নানা ধরনের চাপ তৈরি আছে। কারণ যে কথা আপনি বললেন যে বিজেপি তো দ্রুততার সঙ্গে প্রার্থী ঘোষণা করে দিচ্ছে, ওরা সরকারে আছে, ওদের অর্থ দেখলেন কিরকম প্রার্থীও ঘোষণা করেছে, তাতেও তারা সন্তুষ্ট নন। তার জন্য তারা উত্তরপ্রদেশে আবার দুজনকে মন্ত্রী করলেন, আজকে আবার ত্রিপুরাতে মন্ত্রী করলেন, যাদের বিরুদ্ধে লড়লো তাদেরকে হারালো, সেই সেই তাদের দুই প্রতিনিধিকে ত্রিপুরা মতা তাদের প্রতিনিধিকে মন্ত্রী করতে হলো। ওখানে জয়ন্ত চৌধুরী তাদেরকে দিয়ে ওই চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন দিয়ে তার পরিবারের লোককে দলে টেনে, তারপর আবার তাতেও সন্তুষ্ট হচ্ছে না যে দলে যোগ দিলে যদি না থাকে শেষ পর্যন্ত, তাই জন্য আবার ওখানে যে বিজেপি মন্ত্রিসভা আছে সেখানে মন্ত্রিসভাতে দুইজনকে নতুন করে অন্তর্ভুক্ত করতে হলো। তারা তো দল ভাঙাচ্ছে, অর্থ ব্যয় করছে, প্রশাসনকে ব্যবহার করছে, সেন্ট্রাল এজেন্সিগুলিকে ব্যবহার করছে, নানাভাবে চাপ দিচ্ছে, হয় তুমি আমার পক্ষে দাঁড়াও নাহলে তোমাকে বিড়ম্বনা চলতে হবে। সুতরাং
বিরোধী দলগুলির যেমন তারা নীতিগতভাবে দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য, সংবিধানের স্তম্ভগুলিকে রক্ষা করার জন্য তারা শপথ নিয়েছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিদিন দেখবেন দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে আবার নোটিশ জারি করেছে। এই প্রতিদিন এরকম চলছে, অথচ দেখবেন তাদের পক্ষে দাঁড়ালে সেগুলি আর হচ্ছে না। আমরা নারদকাণ্ডে দেখলাম, কালকে অভিজিৎ গাঙ্গুলি এরকম অদ্ভুত কথা বললেন না যে নানা নারদকাণ্ডের মনে ঘটেনি, এটা সব তারা ষড়যন্ত্র ছিল। এতদিন পরে উনি বলে ফেললেন কি করে, এথিক্স কমিটি গঠন করেছেন। উনি একজন বিচারপতি এখন ছিলেন, তিনি একজন আইনজীবী, এখন তিনি বিজেপি দলে যোগ দেন। তিনি জানেন না যে এথিক্স কমিটি গঠন হয়েছিল, তার চেয়ারম্যান ছিলেন লালকৃষ্ণ আদবানি, তিনি একটা মিটিংও করেননি। অথচ যখন নাকি এই কয়েকদিন আগে তৃণমূলের এক নেত্রীর বিরুদ্ধে এথিক্স কমিটি করলো, দ্রুততার সঙ্গে কমিটি মিটিং করে তাকে তার সাংসদ পদ খারিজ করে দিল। সুতরাং প্রশ্নটা হচ্ছে, এক একটা যদি এক এক রকম নীতি হয় তাহলে মানুষ সুবিচার পাবে কি করে? আর শাসক দলে থাকা মানে তার হাতে পুলিশ, প্রশাসন, আইন, আদালত সব তার নিয়ন্ত্রণে আছে, সুতরাং তিনি যা কিছু করতে পারেন। সুতরাং এই জন্য আপনি যে কথা বললেন যে বিরোধী দলগুলি তারা তাদের লক্ষ্যে তারা স্থির আছে, কিন্তু তাদের উপর অনেক প্রেশার তৈরি হচ্ছে। আর আর্থিক বলে পরিহার দিচ্ছেন না। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলে 6 তারিখের মধ্যে স্টেট ব্যাংকের তালিকা দিতে হবে, কালকে 6 তারিখ অফার হবে, তাই তো দিল না। সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে এই রাজ্যে যেমন হাইকোর্টের রায় অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে কালকে 4:30টার মধ্যে শাহজাহানকে সিবিআই হাতে দেওয়ার কথা ছিল, সেটা 9:30টায় পেল। তাহলে সুপ্রিম কোর্টের রায় কি রাজ্য করলো? তাহলে এই সরকারও করছে না, ওই সরকারও করছে না, এই দলও করছে না, ওই দলও করছে না, অর্থাৎ তৃণমূলও করছে না, বিজেপিও করছে না। আর অন্যদিকে যারা মানুষের পক্ষে, মানুষের জন্য, বেকারের বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, এই অশান্তির বিরুদ্ধে, মানুষের অধিকার আদায় করার জন্য, দেশের ধর্মনিরপেক্ষতা, সংবিধান, তার স্তম্ভগুলিকে রক্ষা করার জন্য লড়াই করছে, তাদের উপর কি প্রেশার বুঝতেই পারছেন। স্যার সব মানছে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে না, মানে আপনারা এত দেরি করে ফেলছেন। আসল না, দেরিটা মানুষ তো প্রস্তুতি নিচ্ছেন, মানুষের মধ্যে আন্দোলন আছে, প্রতিদিন মিটিং জমায়েত হচ্ছে। প্রার্থী তো হবে, প্রার্থী তো যার যার সিম্বল আছে, বুঝবে মানুষেরা, বুঝবে লড়াইটা হয় সিম্বলের প্রতি, একদম সিম্বলের উপর লড়াই হবে। সুতরাং মানুষ তো সিম্বল জানে, যে মুহূর্তে খালি নামটা হবে। নামটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে আসনটা এখনো স্থির করতে পারছি না। কারণ যাদের সাথে বোঝাপড়া হচ্ছে তাদের যদি আসন আমি আগে ডিক্লেয়ার করে দিই, বিজেপির মতো না, করলেও দেখলেন আবার আসানসোলের প্রার্থী হ্যাঁ পবন সিং, তিনি রাজি হলেন না, আবার তাকে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ডেকে নিয়ে ম্যানেজ করছে অন্য জায়গায় করা যায় কিনা, কি করা যায়। এইগুলি শাসক দলে থাকলে যেটা করা যায়, বিরোধী দলে সেগুলি হয়। তার অর্থ কোথায় পাবে? আপনি ইলেকট্রাল বন্ড, এত টাকা, সব টাকা তো বিজেপি, তাহলে সেই বিজেপি লিস্ট চাপা দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে 6 তারিখের মধ্যে লিস্ট দিতে হবে, দিল না। তাহলে এই যে অ্যাডভান্টেজ গুলি নিচ্ছে, এগুলো অ্যাডভান্টেজ না, এগুলি বলতে পারেন যে শাসক ক্ষমতাকে অপব্যবহার করছে, মিসইউজ করছে। এর একটা পরিণতি আছে, মানুষও সেটা বিচার করছে। আর আমরা এই এতগুলি দলকে ঐক্যবদ্ধ করা, বিজেপি যে বলছে, তারা কে বলে, তারা দলকেই গুরুত্ব দেয় না। নরেন্দ্র মোদী নিজের দলকে গুরুত্ব দিচ্ছে, মোদী গ্যারান্টি, মোদী। আর মোদী কি? সরকার, জনগণের পয়সা, মোদীর পয়সা। তিনি পরিবার বলছেন, কালকে বারাসাতে বলছে আপনারা সব আমার পরিবার। তাহলে কে কার পরিবার? তাহলে আদানির পরিবার, আম্বানির পরিবার, যারা কোটি কোটি টাকার মালিক, আর যে খেতে পাচ্ছে না, যে মজুরি পাচ্ছে না, যে কাজ পাচ্ছে না, তার পরিবার এক হয়ে গেল। তিনি পরিবার চালাচ্ছেন। বড় লোকদের স্বার্থে যে ব্যবস্থা, সেটাকে প্রতিনিধিত্ব করছে নরেন্দ্র মোদী, আর বলছে এটা মোদী গ্যারান্টি। মানুষের টাকা, সাধারণ মানুষের করের টাকা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ব্যয় করে, কোনো ব্যক্তিগত কারোর পারিবারিক অর্থ তো ব্যয় করে না। তাহলে সেখানে মোদী কোথা থেকে এলো? বলো এনডিএ সরকার, বলো বিজেপি, বলছে ব্যক্তি। এখানে হচ্ছে এক দল, এক নেত্রী, এক নেতা, এক সংবিধান, একটা ইলেকশন, এইসব স্লোগান হচ্ছে। একবার উঠেছিল ইন্দিরা গান্ধীর আমলে, ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। 2029-এর আগে নাকি এক ভোট হবে আর কি। হ্যাঁ, করতে যাচ্ছে। তাহলে কতগুলি সব প্রতিশ্রুতি দিচ্ছে। এই যে মহিলাদের জন্য সংরক্ষণ, এই যে ওদের 190টা প্রার্থী হলো, ঘোষণা করেছে, কটা মহিলা আছে?
কত পার্সেন্ট আছে? বললো 50% মহিলাদের জন্য করবো, কোথায় আছে? 1/3 করবো, কোথায় আছে? কথা একটা, কাজ একটা। যেহেতু এখন মিডিয়া সব হাতে আছে, অর্থ আছে, বলে বলিয়ান প্রশাসনের ক্ষমতা আছে, পুলিশ আছে, এই ইডি আছে, ইনকাম ট্যাক্স আছে অফিসার, তারপরে তার সাথে সিবিআই আছে, এনআইএ আছে, এইসবগুলিকে ব্যবহার করে লোককে চমকাচ্ছে, ধমকাচ্ছে। তারপরে কারণ তাতে হচ্ছে না, তাদেরকে পেটে ভাত আসবে। তাহলে ভারতবর্ষের স্থান আজকে মানব উন্নয়ন নিরিখে এত নিচে হচ্ছে কেন? সংবিধানের এই সংবাদ মাধ্যমের অধিকারের প্রশ্নে এত নিচে নামছে কেন? কি অবস্থা হচ্ছে? বিদেশি ঋণের জালে আমরা তো জড়াচ্ছি কেন? যেই অর্থ 2014 সালে যে বিদেশি ঋণের পরিমাণ ছিল, আজকে তার 100% বৃদ্ধি হয়ে গেছে। কেন এমনটা হলো? আভ্যন্তরীণ ঋণ 174% বৃদ্ধি হয়েছে। কেন এমনটা হলো? তাহলে কি হলো? পেট্রোলের দাম কমেছে, কিন্তু দামের কমানোর কথা বলেছিল। 2 কোটি করে বেকার কাজ, যুবকদের কাজ দেবে বলেছিল প্রতি বছর। 10 বছরে 20 কোটি দিয়েছে না? 20 কোটি মানুষের কাজ নিয়েছে। কি করে আজকে পরিযায়ী শ্রমিকদের কথা এখন হইচই করছে? এই যে বলছে মোদি গ্যারান্টি, একবারও কৃষক শ্রমিকের নাম বলছে না। এখন কৃষক বলছে, মহিলা বলছে, যুব বলছে, এইসব বলছে, কিন্তু একবারও সমাজের মানুষের কথা বলছে, মজদুরের কথা বলছে, গরিব মানুষের কথা বলছে না। এগুলি খেয়াল রাখতে পারবে। কৃষক বলতে কোন কৃষককে বলছে? ক্ষেত মজুরকে বলছে, ভাত চাষিকে বলছে, ভূমিহীনকে বলছে। এগুলিকে দেখতে হবে। সেইগুলিকে না নিয়ে খালি প্রচারের তোরে খালি কিছু কথা চিৎকার করে বলে যাচ্ছে, আর ওই মোদি গ্যারান্টি। আর মোদি কে? মানুষ। সংবিধান গ্যারান্টি, আমার সংসদ গ্যারান্টি। এই নির্বাচনী, এই সংসদীয় গণতন্ত্রে সংসদ হচ্ছে সর্বোচ্চ জায়গা। সংসদকে তিনি তোয়াক্কা করছেন না, মিটিং ডাকছেন না, অধিবেশন ডাকছেন না, সব খারিজ করে দিচ্ছেন, কোনো আলোচনা করতে দিচ্ছেন না, বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছেন। পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে সরকার পক্ষ, বিরোধী পক্ষ উভয় পক্ষের ভূমিকা। বিরোধী পক্ষ আরো বেশি ভূমিকা। আপনার বিধানসভায় যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, বিধানসভায় সদস্য সংখ্যা কম ছিল কংগ্রেসের অপোজিশনে, কিন্তু তার সমান হতো। 4 ঘন্টা আলোচনা, 2 ঘন্টা অপোজিশন, আর 2 ঘন্টা সরকার পক্ষ। আসন সংখ্যাদের ঠিক হয় না। আর এখন দেয়, সময়ই দেয় না, আলোচনাই করতে দেয় না। সেখানে বুঝে নেবে, এখানেও মমতাও দেয় না, ওখানে মোদিও দেয় না। তাহলে এটা বুঝে নিতে হবে যে মানুষের অধিকার যা সংবিধান নিশ্চিত করেছে, সেই অধিকারগুলি রক্ষা হচ্ছে আর লঙ্ঘন হচ্ছে। এই জায়গাটা হচ্ছে বিচার। স্যার, এবারে একটা আসছি, যেটা হচ্ছে গত লোকসভায় আমরা যেটা দেখেছি রেজাল্টের নিরিখে, টিএমসি 43.69% পেয়েছিল, 22টা সিট পেয়েছিল। বিজেপি 40.64% পেয়েছিল, 18টা সিট পেয়েছিল। কংগ্রেস 5.67% সিট পেয়েছিল, 2টো। আর আপনারা পেয়েছিলেন 6.34%, 0 সিট। প্রশ্ন হচ্ছে, কংগ্রেসের সাথে যদি আপনারা জোট করেন, এক্ষেত্রে কংগ্রেস লাভবান হচ্ছে। 5.67% 2টো সিট বের করছে, অথচ আপনারা 6.3% ভোট পেয়েও 0 সিট। এই জায়গাটা আপনারা কিভাবে মানে সামলাবেন এবারে? ভোটের ফলাফল এইভাবে পার্সেন্টেজের উপর নির্ভর হয় না। এটা টোটাল একটা পার্সেন্টেজ, একটা নিশ্চয়ই একটা আপনাকে এটাকে মূল্যায়ন করার ভিত্তি করবেন। কিন্তু আসনটা কি করে হয়? আসন হচ্ছে যেই যে জায়গাগুলি, কতগুলি জায়গা আছে শক্তিশালী। মুর্শিদাবাদ আর মালদা কংগ্রেসের শক্তিশালী জায়গা। ওখানে ওরা ওই যে 5% ভোট পেয়েছে, তার ম্যাক্সিমাম ভোট পেয়েছে মুর্শিদাবাদ আর মালদা, এই যে তাদের ভোট। আর আমরা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে পেয়েছি, তারা একটু খেয়াল রাখতে হবে। সুতরাং ভোটে অনেক সময় হয় কি, দেখবেন কতগুলি রেজাল্ট হয়, আপনি 48% ভোট পেয়েও আপনি হেরে গেলেন, কারণ অপোজিটে 52% পেয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় 4 ভাগে যদি হয়, ভাগ করলো, তখন দেখবেন 26% ভোট পেয়েও আপনি জিতে গেলেন। সুতরাং আপনি ওই দিয়ে কি করবেন? 5% 3% না, কংগ্রেসের ভোট জোট এরকম না। মানুষ কোন দিকে যাচ্ছে, মানুষের যদি ভরসা তৈরি হয়, তখন দেখবেন ভোটের চেহারা পাল্টে যায়। আর লাফিয়ে লাফিয়ে পারে, কে কত পার্সেন্টেজ প্রথম পেয়ে চুলাইছে। আপনি জানেন যে একটা সময়ে বিজেপি 1টা আসন পেয়েছিল, তৃণমূল 2004 সালে 1টা আসন পেয়েছিল, এক জায়গায় দাঁড়িয়েছে।
আমরা তো এক সময় 72 সালে শূন্য হয়েছিল, নিজেরা শূন্য করেছি। আমাদের 14 জন জিতেছিল, 14 জন বিধানসভায় যায়নি কোনোদিন। 5 বছর 72 থেকে 77 কেউ যায় না। তারপর 77 সালে আবার ভোট হলো, লোকসভায় আমরা জিতলাম, তখন বেশি আসন দিয়েছিল জনতা পার্টি। বিধানসভায় আমরা ম্যাক্সিমাম আসন পেলাম। তারপরে জ্যোতি বসু বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন 178 জনের নেতা হিসেবে, 0 থেকে 178। এবার মমতা ব্যানার্জিরও তাই করেছে, অনেক কম সিট ছিল, এক ধাপে অনেক বেশি পেরেছে। মানুষের রায়টার উপর মর্যাদা দিতে হবে। মানুষ কখনো কখনো যে জায়গায় এক একটা দলকে গ্রহণ করে, আবার কখনো বর্জন করে। আবার এটা দেখতে হবে আমাদের রাজ্যে এবং দেশে এখন প্রশ্ন হচ্ছে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারছে তো, মানুষের পছন্দ মতো প্রার্থীকে মানুষ ভোট দিতে পারছে তো। কত পঞ্চায়েত নির্বাচন বলছে পারছে না, নির্বাচিত করেছেন তারপরে রেজাল্ট পাল্টে দিয়েছে, বিডিও সব পাল্টে দিয়েছে। যে প্রার্থী হতে পারে না বিদেশে ছিল তাকেও বিনাকায় প্রার্থী করে দিয়েছে, এখনো সেই মামলা চলছে সেই বিডিওর বিরুদ্ধে। আপনি পুরুলিয়া কি প্রার্থীদের কি করেছিল, সিম্পল পাল্টে দিয়েছে। পশ্চিম 50,000 ভোটের রিপোলিং এর মামলা আছে, তাহলে মামলা চলছে, কিন্তু মামলাগুলি দেখুন সব চেপে আছে। তাহলে এইটাও আপনাকে আবার দেখতে হবে পার্সেন্টেজটা কি। আপনাকে ভোটই দিতে দিত, আবার আপনি ভোট পেলেন কিন্তু রেজাল্ট পাল্টে দিন। যে জিতেছে সে সার্টিফিকেট না নিয়ে আবির মাখতে চলে এলো, এবার যখন গেছে বলে না রিকাউন্ট হয়েছে, তুমি হেরে গেছো। রিকাউন্টের তো নিয়ম আছে, তার হয় প্রার্থী থাকবে, নাহলে প্রার্থীর রিপ্রেজেন্টেটিভ থাকবে, এজেন্ট থাকবে, তার উপস্থিতিতে রিকাউন্ট করতে হবে না। এইগুলিও নির্বাচনী ফলাফল অনেক সময় এই ফলাফল চিহ্নিত হচ্ছে, ফলাফল প্রতিফলিত হচ্ছে, যেগুলি আসলে প্রকৃত রায় নয়। সুতরাং আপনি যে পার্সেন্টেজের কথা বলছেন এই হিসাব কখনো থাকবে না। আমরা 1972 সালে নিয়েছিলাম, 77 সালে কেউ ভাবতে পারিনি, আমরা অনেক জায়গায় পোলিং এজেন্ট দিতে পারিনি, কিন্তু 77 সালে আমরা জিতে গেলাম, কংগ্রেস হেরে গেল। বিধানসভায় পরবর্তীকালে যখন জনতা পার্টি এলো, জনতা পার্টিও হেরে গেল। জনতা পার্টি পেল 29টা আসন, কংগ্রেস পেল 20টা আসন, আর বাকিটা বামফ্রন্ট পেল। তাহলে এটা ভেবে নিন যে নির্বাচনের রায়ের মূল নায়ককে নির্বাচক মন্ডলী, তারা ঠিক করে পার্সেন্টেজ। এখানে কখনো পার্সেন্টেজ লাফিয়ে উঠে যায়, আবার কখনো নেমে যায়। নেমে যাওয়ার অনেকগুলি কারণ থাকে, প্রতিপক্ষ দলগুলি, কর্মসূচিগুলি, তার অবস্থান। একটা প্রচার করেছিল আমরা নন্দীগ্রামে, সিঙ্গুরে মানুষকে মেরেছি। এবার লাস্ট নির্বাচনে নন্দীগ্রামের সময় 2021-এ যখন শুভেন্দু আর মমতা ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করলো, তখন মমতা ব্যানার্জি নিজেই বললো যে 2007 সালের 14ই জানুয়ারি ওখানে সিপিআইএম লোক পাঠাননি, এগুলো অধিকারী পরিবার পাঠিয়েছে। মনে রাখছিল। তাহলে একটা এখন তো শুভেন্দু বলছে ও করেছে, আর মমতা বলছে ও করেছে। তাহলে মানুষকে প্রচার, মানুষের জন্য, মানুষের সামনে মানুষ বিভ্রান্ত হয়েছে। এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যে 90% কাজ হয়ে যাওয়ার পর, 98% কাজ হয়ে যাওয়ার পর টাটাকে এখান থেকে চলে যেতে হলো সিঙ্গুর থেকে। বলেছিল সব করে দেবো, কিচ্ছুই করবো না। এখন কি পেয়েছে সেখানকার মানুষ? মানুষকে ভুল বুঝিয়েছিল। নন্দীগ্রামে আমরা এসব জমি দখলই হয়নি, জমি অধিগ্রহণই হয়নি। বললো আমরা অধিগ্রহণ করছি না, একটা নোটিফিকেশন নোটিশ দেখে বোর্ডে সেটাকে দিয়ে হইচই করে দিল। সব অতি বাম অতি ডান সব এক জায়গায় হয়ে গেল। ফলে কিছু মানুষের মারলো, শঙ্কর সামন্ত থেকে শুরু করে এতগুলি বামপন্থী কর্মীকে ফোন করলো, পুড়িয়ে মারলো। আবার তারাই বললো যে সন্ত্রাস করেছে। তখন শুভেন্দু অধিকারী বলেছিল যে এত শিশুর হার পাওয়া যাচ্ছে ওখানে, তারপরে রাবারকে টেনে এসে বলছে শিশুর হার। সেগুলি তো হয়েছে, মানুষ তো বিভ্রান্ত হয়েছে। আবার সেই মানুষই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেখুন হিসাব করুন, সময় আসছে। আচ্ছা স্যার, একটা জিনিস বলছি, সিঙ্গুরে জমি নেওয়ার পদ্ধতিগত কি কিছু ভুল ছিল আপনাদের? সিঙ্গুরে জমি নেওয়া না, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে, মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিল। এখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, সেটা আমরা স্বীকার করেছি। কিন্তু আমাদের পদ্ধতিগত কি, আমরা তো তাদের ক্ষতিপূরণ দিলাম, যা ভারতবর্ষে কোনোদিন হয়নি। জমির মালিককে ক্ষতিপূরণ দিয়েছি, যারা ভাগ চাষি তাদের ক্ষতিপূরণ দিচ্ছি, যারা ক্ষেত মজুর তাদের ক্ষতিপূরণ দিয়েছি। এই যা ভারতবর্ষে কোথাও হয়নি। এবং তার 90% যাদের জমি নেওয়া হয়েছে তারা ক্ষতিপূরণ পেয়েছে, আর বাকিটা ওরা ক্ষতিপূরণ নিতে দেয়নি।
এই আচ্ছা, স্থানীয় এমএলএ কে নাকি আপনারা না জানেন এটা? এমএলএ মিটিং এ ছিল রবীন্দ্রনাথ ভট্টাচার্য, পরে তো স্বীকার করেছেন এই ভুল হয়েছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য যখন তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ হলেন, তিনিই তো বলেছেন যেইভাবে সিঙ্গুর থেকে কারখানা তাড়ানো হলো এটা ঠিক হয়নি। এগুলি তো এটা রাজনীতি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য তো বলে ছিল তৃণমূলে থাকেননি, কিন্তু এইবার নির্বাচনে হারলেন বিজেপির প্রার্থী হয়ে। আমি তো রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে 2016-তে লড়াই করেছিলাম, জিতেছিলেন। তিনিও জানতেন যে কিভাবে যেতে হয়েছিল সে বছর। 2016-তে তো তৃণমূল যেতে না, বিজেপি তৃণমূলকে জিতিয়েছে। খড়গপুর আর ভবানীপুরে পূজা করা হলো। ভবানীপুরে মমতা হেরেছিল লোকসভায় 14 সালে, জিতে গেল। খড়গপুরে বিজেপি হেরেছিল, ওখানে দিলীপ ঘোষ জিতে গেল, পূজা করা হয়েছিল। রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমাকে বলেছিলেন কাউন্টিং এ বসে যে আমরা এখানে জিতবো না, পরে বললেন সব বিজেপির ভোট আমাদের দিকে চলে এসেছে। 2014 সালে বিজেপি, 2016 সালে বিজেপি কম ভোট পেল, কি করে পেল? আবার এখন যখন প্রতিবারে উঠছে। আর আপনি যে বললেন ওই যে 22টা আসন পেয়েছে বিজেপি, এই তৃণমূল 22টা আসন, তো পরে 2টা আসন তো থাকেনি, সেটা দেখতে হবে। আবার বিজেপির আসন যে তারাও তো থাকে না। 77টা আসনে জিতেছিল, 77 জন বিধায়ক আছে, তো আজকে একজন বিধায়ক চলে গেছে, মুকুটমণি রানাঘাটের বিধায়ক আজকে চলে গেছে, বিজেপির বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছে। সুতরাং এই রাজনীতি করছে, তো এটা দুই পক্ষেই করছে দল বানানো, যেটা আগের ছিল না, কেনা বেচা করছে গরু ছাগলের মতো। এগুলি এই রাজনীতি করলে মানুষের এই যে বিশেষ করে রাজনীতিটা কি, কেন বিধায়ক, কেন এমপি, কেন পঞ্চায়েত, কেন পুরসভা, এগুলি তো হচ্ছে জনপ্রতিনিধি। তারা আইন প্রণয়ন করবে, তারা নীতি নির্ধারণ করবে, কর্মসূচি করবে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, মানুষের সুখ দুঃখ সেই পাশে দাঁড়াবার জন্য। সেইগুলি না করে যদি এইসব করে তাহলে কি করা হবে? স্যার, আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, আপনি একজন মানে সিপিএম নেতা, এটা ভুলে যান, আপনি একজন মনে করুন সাধারণ মানুষ। তো সেই মানুষ হিসাবে একটা প্রশ্ন করছি যে কংগ্রেসের সাথে সিপিএম এর 34 বছরের লড়াই ছিল, বিরোধীতে ছিল কংগ্রেস, সিপিএম এর বিরুদ্ধে সারাক্ষণ লড়াই হয়েছে। সেই সিপিএম আর কংগ্রেস যখন এক জায়গায় আসছে, ব্যক্তি রবীন্দ্র, তিনি কি মেনে নিতে পারবেন? সেই প্রশ্নটা হচ্ছে আপনি কে কখন কোন অবস্থায় আছে। পার্টি ইন পাওয়ার আর পার্টি আউটসাইড পাওয়ার, দুইয়ের মধ্যে হেইলেন হেভেন ডিফারেন্স। এখন পাওয়ারে আছে, এই রাজ্যে আছে তৃণমূল, কেন্দ্রে আছে বিজেপি। কেন্দ্রেও কংগ্রেস নেই, রাজ্যেও কংগ্রেস নেই। এই কংগ্রেস করতেন অনেকে বিজেপিতে গেছে, কংগ্রেস করতেন অনেকে তৃণমূলে গেছে। তাহলে আপনি কোথায় দিকে বলছেন? আপনি ব্যক্তিটাকে দেখছেন, আপনি নীতিটা দেখছেন। বিজেপি কি নীতি, তৃণমূল কি নীতি, আর কংগ্রেস কি নীতি? কংগ্রেস এখন দেশের সামনে বড় কথা সংবিধানটাকে রক্ষা করো। একসময় তৃণমূল কংগ্রেস সংবিধানকে ধ্বংস করতে চেয়েছিল, আমরা বিরোধিতা করে কংগ্রেস কাটিয়েছি। আবার এখন বিজেপি আর তৃণমূল সংবিধানকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে যে থাকবে তার পক্ষে। সুতরাং এখানে আপনি রাজনীতি করেন বলতে বলছেন, আপনি ছেড়ে দিন, আপনি সিপিআইএম এর। আমি মানুষ হিসাবে এটাই করছি, নাগরিক হিসাবে এটা করছি। দেশের সামনে আপামর জনসাধারণের সামনে বিপদ হচ্ছে। এখন দেশের ঐক্য, দেশের সংবিধান, দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের মূল্য বৃদ্ধি, দেশের বেকারি বৃদ্ধি, দেশে অনাহার বৃদ্ধি, দেশে মুষ্টিমেয় মানুষের আছে সমস্ত অর্থ কেন্দ্রীভূত হওয়া, এইগুলি থেকে মুক্তি চাই আমরা। এই মুক্তি চাওয়ার জন্য যে যে দল ব্যক্তি এক জায়গায় হবে, তাদের পাশে আমরা থাকবো। অতীত দেখে লাভ নেই, বর্তমান ভবিষ্যৎকে লক্ষ্য রেখে। অতীতে করেছি, আমরা ফাইট করেছি, আবার যদি করে ফাইট করবো। আমরা কি মুছে লিখে দিয়েছি? আমরা তো দল করছি না। দল তো কংগ্রেসও আলাদা থাকছে, আমাদের দলও আলাদা থাকছে। যারা যারা ঐক্যবদ্ধ হবে, আরএসপি হবে, ফরওয়ার্ড ব্লক হবে, সিপিআই হবে, আইএসএফ হবে, যারা যারা ঐক্যবদ্ধ হবে তাদের আলাদা দল থাকছে, আলাদা কর্মসূচি আছে, আলাদা গঠনতন্ত্র আছে, সেটা মেনে চলবে। কিন্তু আমরা এখন এই পক্ষে যে আমাদের সামনে এখন দেশের সবচেয়ে বড় বিপদ বিজেপি, সারা দেশে এই রাজ্যে বিজেপি তৃণমূল উভয়,
এই দুই শক্তিকে পরাজিত করার জন্য, এই রাজ্যে এবং সর্বভারতীয় বিজেপিকে পরাজিত করার জন্য যারা যারা আসবে তাদের পাশে থাকবে। সুতরাং আপনি অতীতে লড়েছি, ভবিষ্যতে লড়ুন, যে বিচ্যুত হবে তার বিরুদ্ধে লড়ুন, যে সাথে থাকবে তার পাশে থাকবে। ঠিক আছে স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই সংবাদে আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন এবং আপনাদের যা কমেন্টস থাকবে সেই কমেন্টস আমাদের কমেন্ট বক্সে অবশ্যই করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাব। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।